ইয়েমেনের হাইপারসনিক ঝড়, ২৪ ঘণ্টায় তেল আবিব বিমানবন্দরে তৃতীয় আঘাত। তেল আবিবের আকাশে আতঙ্কের নতুন নাম ইয়েমেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নকে কাঁপিয়ে দিল ইয়েমেনি বাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই হামলা শুধুই বিস্ফোরণ নয়, এ এক বার্তা, এ এক গর্জন যা বলছে গাজায় ধ্বংসযজ্ঞ চালালে তেল আবিব নিঃশ্বাস নিতে পারবে না। বুধবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানালেন, তারা বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিরোধ, যুদ্ধের মাঝে গাজাবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার। ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলেন সারি। এর ফল লক্ষ লক্ষ ইসরায়েলের ছোটছুটি বাংকারে আশ্রয় এবং বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ প্রায় ১ ঘণ্টা। ২৪ ঘণ্টার মধ্যে ৩ বার কাঁপল বেন গুরিয়ন বিমানবন্দর। ইয়েমেন থেমে নেই, মাত্র একদিনের ব্যবধানে এই বিমানবন্দরে এ নিয়ে তৃতীয় হামলা। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং দাবি করেছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যদি প্রতিহতই হয় তবে কেন ১ ঘণ্টা বন্ধ থাকলো বিমান চলাচল? কেন আতঙ্কে পুরো ইসরায়েল? হয়তো এর উত্তর লুকিয়ে আছে বাস্তবতার গভীরে এক গর্বিত জাতির হুঙ্কার। ইয়েমেনের বার্তা, আগ্রাসন থামাও নয়তো আগুনে পুড়বে রাজ্য। ইয়াহিয়া সারি আরও বলেন, গাজা উপত্যকার মানুষের ওপর চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই প্রতিরোধ নিছক সামরিক নয়, এ এক আদর্শিক সংগ্রাম, এ এক জাতির সম্মান রক্ষার লড়াই। তিনি আহ্বান জানান, মুসলিম বিশ্বের সবাইকে এই বর্বরতা প্রত্যাখ্যান করুন, সম্মানের সাথে দাঁড়ান, নীরবতা মানে জুলুমে অংশগ্রহণ। ২০২৩ সালের শেষ দিকে শুরু হয়েছিল ইয়েমেনের এই সামরিক অভিযান। ইসরায়েলের বর্বরতায় যখন গাজা ডুবে যায়, যখন ৫২,৯০০ জন ফিলিস্তিনি নিহত হন, তখনই ইয়েমেন সিদ্ধান্ত নেয় আর নয় চুপ করে থাকা। তারা আঘাত হানে সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা এবং এখন সরাসরি ইসরায়েলের হৃদয়। বেন গুরিয়ন বিমানবন্দরকে করে তোলে লক্ষ্য। ইয়েমেন পরিষ্কার করে বলেছে, গাজায় আগ্রাসন থামাও নইলে আমরাও থামব না। এবার আঘাত শুধু সামরিক নয়, কৌশলগত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার গতি এতই বেশি যে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর। যে বেন গুরিয়ন বিমানবন্দর একসময় ছিল ইসরায়েলের গর্ব, আজ তা রূপ নিয়েছে আতঙ্কের কেন্দ্রে। সেখানে আর ঘুম নেই, নেই নিশ্চিন্তে ওঠা নামা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বুঝে যাচ্ছে, যুদ্ধ মানেই আর ইসরায়েলের একতরফা আগ্রাসন নয়। এখন ইয়েমেন আছে, আছে গর্জন, আছে প্রতিরোধ। এই যুদ্ধ এখন হৃদয়ের, আদর্শের। আর সেই যুদ্ধে ইয়েমেন দিয়েছে স্পষ্ট বার্তা, তেল আবিব, গাজার কান্না তুমি উপেক্ষা করলে তোমার আকাশে আরও আগুন জ্বলবে। তেহরানের হুঙ্কার, ৬০০ ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত ১ বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই ১০০। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখল গাজা আরও শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে।
তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা ৬০০টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকায় টালমাটাল। দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন আইআরজিসি প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকাভাবে না নেয়। ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। মরু ঝড়ে টাকার ঝলকানি, অস্ত্রের ঝনঝনানি। মরুভূমির বুকে তখন পড়ন্ত বিকেল, লালচে আভা ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের আকাশ। ঠিক সেই সময়েই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় আগমন যেন মরুভূমিতে টাকার বন্যা বইয়ে দিল। আর সেই বন্যা তোড়ে ভেসে গেল $142 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $14,200 কোটি বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের হাত আরও শক্ত হলো, তবে সেই বন্ধনে কি মিশে রইল যুদ্ধের গন্ধ? মঙ্গলবার রিয়াদের সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম সাক্ষী থাকল এক মেগা চুক্তির। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যেন ক্ষমতার নতুন সমীকরণ লিখলেন। শুধু অস্ত্র বিক্রি নয়, আরও $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও এলো সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ তো বলেই দিলেন আগামী কয়েক মাসে এই অঙ্ক $1 ট্রিলিয়ন পৌঁছতে পারে। ভাবুন একবার, কত টাকার খেলা। হোয়াইট হাউস এই চুক্তিকে বলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। 5টি বিশাল খাতে ভাগ করা হয়েছে এই কারবার। আকাশপথে শক্তি বাড়ানো, ক্ষেপণাস্ত্রের সুরক্ষা, নৌ আর উপকূলের নিরাপত্তা, সীমান্ত পাহারা আর স্থল বাহিনীকে অত্যাধুনিক করে তোলা। শুধু অস্ত্র বিক্রি করেই ক্ষান্ত নয় আমেরিকা। সৌদি সেনাদের প্রশিক্ষণ আর তাদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্বও নিয়েছে তারা, যেন একেবারে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে যুদ্ধের জন্য তৈরি করবে তাদের বন্ধুদের। বাদ যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন আর উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তিও। চুক্তি সইয়ের পর ট্রাম্পের মুখে যেন মধু ঝুরছিল। মোহাম্মদ বিন সালমানকে তিনি অসাধারণ একজন মানুষ বলে দিলেন। সৌদি আরবকে বললেন চমৎকার জায়গা, আর এখানকার মানুষদের আখ্যা দিলেন চমৎকার বলে। তবে এই মিষ্টি কথার আড়ালে যে কাঁটা লুকিয়ে, তা বুঝতে বাকি নেই কারো। এত বিপুল পরিমাণ অস্ত্রের ঝনঝনানি কি শান্তির বার্তা দেয়, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘন কালো মেঘের আনাগোনা? সৌদি আরব সফরের পর ট্রাম্পের কাতার আর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা, তবে তার মধ্যপ্রাচ্য সফরে ব্রাত্য রাখা হয়েছে পুরনো বন্ধু ইসরায়েলকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের চোখে এখন কার পাল্লা ভারী। তবে চমক এখানেই শেষ নয়। বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার নাকি ইচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের বৈঠকে মধ্যস্থতা করবেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই নাকি তিনি এই যুদ্ধ থামানোর জন্য মরিয়া।
তবে কি অস্ত্রের ব্যবসার পাশাপাশি শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প? এই টুইস্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে মধ্যপ্রাচ্য সফরে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যে আলোচনা হবে সে কথা ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই ওমানের মাস্কাটে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, কূটনৈতিক পথে সমাধান না হলে সামরিক পদক্ষেপ নিতেও নাকি তিনি পিছপা হবেন না। একদিকে এত বিশাল অস্ত্রের চুক্তি, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। অন্যদিকে এই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি যে চাঙ্গা হবে তাতে কোনো সন্দেহ নেই। সৌদি আরব তো এমনিতেই আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্র শেষ পর্যন্ত কোথায় ব্যবহার হবে? ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে, নাকি এই অস্ত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনবে? 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন আমেরিকা আর সৌদি আরবের সম্পর্কে চিড় ধরেছিল, তখন অনেকেই ভেবেছিলেন বুঝি সব শেষ। এমনকি বাইডেনও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতার সমীকরণ বড়ই অদ্ভুত। পুরনো তিক্ততা ভুলে গিয়ে আবার হাতে হাত মিলিয়েছে দুই দেশ। গত বছর থেকেই ফের সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করেছে আমেরিকা। আর এবার ট্রাম্পের হাত ধরে সেই বন্ধুত্ব যেন আরও গাঢ় করল। ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। তবে এই শক্তিশালী বন্ধন মধ্যপ্রাচ্যের জন্য কতটা শক্তি বয়ে আনবে সেটাই এখন দেখার। গাজাবাসীর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কথা বলেছেন বটে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের সঙ্গেও নাকি চুক্তি করতে চান। কিন্তু এত সব কথার মাঝে অস্ত্রের ঝনঝনানি যেন অন্য সুর শোনাচ্ছে। মোট কথা, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল। টাকার পাহাড় আর অস্ত্রের সম্ভার নিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হল। তবে এই বন্ধুত্বের পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি নামবে? তেল আবিবে সাইরেন, আতঙ্ক আর আগুন ইসরায়েলকে কাঁপিয়ে দিল হুথিদের ক্ষেপণাস্ত্র। মধ্যরাতে নির্জনতায় হঠাৎ বাজে সাইরেন, তেল আবিবের আকাশ কাঁপে। বেনগুরিয়ান বিমানবন্দর থমকে দাঁড়ায়। ইসরায়েলের বুকে আবারও বিস্ফোরণ। ইয়েমেনে হুথি যোদ্ধারা ফের প্রমাণ করল দূরত্ব তাদের কাছে কোনো বাধা নয়, প্রতিশোধ তাদের ধর্ম। শুক্রবার পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বেনগুরিয়ান বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। সেই সঙ্গে ইয়েফা নামের একটি প্রাণঘাতী ড্রোন তেল আবিবের আরও একটি কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানান, এই হামলা গাজায় ইসরায়েলের গণহত্যার জবাব। এই আঘাত, এই আগুন ফিলিস্তিনের রক্তের দাম। তিনি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড সহ এতদিন গর্বের বিষয় ছিল, তা একবারে ভেঙে পড়ে। থার্ড, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি। ইয়েমেনের পাহাড় থেকে 2000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে এই আঘাত যেন একটাই বার্তা দেয়, ইসরায়েল, তুমি নিরাপদ নও। এই হামলার পর প্রায় 1 ঘন্টার জন্য বেনগুরিয়ান বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পুরো তেল আবিব এবং আশেপাশের 200টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি মিডিয়া জানায়, লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রে। আতঙ্ক, বিভ্রান্তি আর বিশৃঙ্খলায় ভরে ওঠে শহর। তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে ইয়েমেনি সূত্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এখন তদন্ত করছে কিভাবে এত দূর থেকে এমন সুনির্দিষ্ট ও সফল হামলা সম্ভব হলো। এটা এমন এক সময় ঘটল যখন হুথি নেতৃত্বাধীন সানা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তাদের অবরোধ অব্যাহত থাকবে। আকাশপথ ও সমুদ্রপথে নিষেধাজ্ঞা কঠোর করা হবে। বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাকে সতর্ক করা হয়েছে যেন তারা ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ফ্লাইট বন্ধ করে দেয়। ইতিমধ্যেই জার্মানির লুফথানসা ঘোষণা দিয়েছে, 18 মে পর্যন্ত তেল আবিবে তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে। ইয়েমেনের রাজধানী সানার আল সাবাইন স্কোয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে মিলিত হয় লাখো ইয়েমেনি। এই সমাবেশে তারা দাবি করে, গাজাকে সমর্থন করা শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং তা ঐশ্বরিক বিজয়। মার্কিন ড্রোন হামলার মাঝেও তারা পিছিয়ে যায়নি, বরং আরও প্রতিজ্ঞা করেছে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে ইতিহাসের পাতায় ঠেলে দেবে তারা।
ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি হলেও হুথিরা স্পষ্ট করেছে এই চুক্তি ইসরায়েলকে রক্ষা করে না। ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চলবে যতক্ষণ না গাজায় হত্যা বন্ধ হয়। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক হিলাল বিটান রোজেন বলেন, এই ঘটনা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যর্থতা। তিনি বলেন, ইসরায়েলের মাথা ব্যথা এখন প্রতিটি হুথি ক্ষেপণাস্ত্র। সাবেক যুদ্ধমন্ত্রী আভিগডর লিবারম্যান রীতিমতো হতাশ। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, যুদ্ধের পর 1 বছর 7 মাস কেটে গেছে এবং প্রতিদিন লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিডো ইয়েমেনি অবকাঠামোর ওপর তাৎক্ষণিক আক্রমণের আহ্বান জানিয়েছেন এবং নেতানিয়াহু সরকারকে ভয় এবং গড়িমসি করার অভিযোগ করেছেন। ইহুদিবাদী সাংবাদিক ডোরন কাদোসো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির কথা উল্লেখ করেছেন এবং এই আক্রমণকে ইসরায়েলকে একা ফেলে রাখার ফলাফল বলে মনে করছেন। এবং একই সঙ্গে তিনি লিখেছেন, প্রতিটি ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ইসরায়েলের সমস্যা আছে। হুথিরা আবারও দেখিয়ে দিল তারা কোনো অঞ্চলের সীমানায় আটকে নেই। তারা শত্রুকে তার ঘরে গিয়ে আঘাত হানতে জানে। তাদের হৃদয়ে আছে প্রতিশোধের অগ্নিশিখা।